কখনো দেশীয় কখনো আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যখন এই স্বীকৃতিগুলো আসে, একজন মানুষের শিরোপায় যখন এই স্বীকৃতিগুলো আসে, খুব কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, খুব সহজে আমরা বুঝতে পারবো যে মানুষটি কিছু করছেন, মানুষটির অবজারভেশন, মানুষটির ইমপ্লিমেন্টেশন, সমস্ত কিছু একটা কিছু ডিফারেন্সিয়েট তৈরি করে দিচ্ছে এবং সেখানে তিনি যে ফিল্ডে কাজ করছেন তাকে এইভাবে রেকগনাইজ করা হচ্ছে, স্বীকৃত করা হচ্ছে। অর্থাৎ তার কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার উদ্দেশ্যকে, তার প্রয়োগকে স্বীকৃত দেওয়া হচ্ছে। এই স্বীকৃতি দেওয়াটা এত সহজ সাধ্য নয়। একজন এডুকেটেড পার্সোনালিটি যখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করছেন, অর্থাৎ সেখানে তিনি একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, প্রফেসর মানুষ, তিনি যখন অ্যাস্ট্রোলজিকে বিলং করছেন, সেই ফিল্ডে আসছেন, একটা কোথাও অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এমনভাবে তিনি সেই এডুকেশনের ছাপটা সেই সাবজেক্টের উপরে খুঁজতে চাইবেন। তিনি যখন একজন এডুকেটেড পার্সন, সেই ক্ষেত্রে তার এডুকেশন, তার লজিক সেই ক্ষেত্রে খুঁজতে চাইবেন, এবং তিনি যখন সায়েন্সকে খুঁজতে চাইবেন, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আমরা যে সমৃদ্ধ হব এবং তার প্রফেশনের মাধ্যমে যে অনেকেই উপকৃত হবেন সেটা বলাই বাহুল্য, ভেরি প্র্যাকটিক্যালি। আর যখন এই সময়ের বিশেষ অনুষ্ঠানটা বারে বারে দাবি করা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের অনেক কিছু চোখ খুলে যেতে পারে, যখন অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেই অ্যাস্ট্রোলজি নিয়ে এমন আমরা দেখি যে প্রেডিকশনের ভিন্নতা কেন হবে, একটা সাবজেক্টকে, সেই মেথডকে, সেই ম্যাথমেটিক্সকে কেন্দ্র করে যদি প্রেডিকশন দেওয়া হয়, তার মধ্যে ভিন্নতা কেন আসবে? অর্থাৎ সেই মানুষটি যিনি প্রয়োগ করছেন তার কোথায় ভাবনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোথাও একটা ভিন্নতা এসে যাচ্ছে, যার জন্য ডিফার করছে সেই প্রেডিকশনটা। হওয়া তো উচিত একটাই, লজিক কি? অ্যাস্ট্রোলজির মধ্যে লজিক কোথায়? অ্যাস্ট্রোলজির মধ্যে সায়েন্স কোথায়? অ্যাস্ট্রোলজির মধ্যে সেই ম্যাথমেটিক্সটা কোথায়? আমরা অনেক টেকনিক্যাল আলোচনার মাধ্যমেও শুনি, কিন্তু যিনি শুধু বলেন তা নয়, যিনি সেটাকে প্রয়োগ করেন তিনি প্রফেসর ডক্টর বাসু, যিনি কার্যক্ষেত্রে একাধিক চার্টের মাধ্যমে প্রমিনেন্টলি একজন জাতক জাতিকাকে সেই পারফেক্ট প্রেডিকশনের জায়গায় নিয়ে যেতে পারেন, এবং সেটা সেই অ্যাস্ট্রোলজির মাধ্যমেই, যা নিয়ে আমাদের অনেকের অনেক অজ্ঞ জায়গাটা রয়েছে। সেটা বুঝতে হবে যে কাজটা আগে না বক্তব্যটা আগে, নাকি দুটোই একসাথে। সেই লক্ষ্যে এই স্পেশাল প্রোগ্রামে আমি স্যারকে ওয়েলকাম জানাতে চাইবো এবং সাথে সাথে আবেদন জানাতে চাইবো আজকের এপিসোডেও সেই শেখার জায়গাটা, কারণ আমরা ভীষণভাবে ওয়েট করে আছি, শেখার জায়গাটায় আজকে আমরা কি পেতে চলছি। তো সরাসরি একদম স্যারের কাছেই আমরা চলে যাব। স্যার, ওয়েলকাম টু দি শো। এবং আজকে আমরা ওয়েট করে আছি যে আমরা কি পাচ্ছি, এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিস বলতে ম্যাথমেটিক্যালি আপনার কাছে কি পাচ্ছি। থ্যাংক ইউ সুব্রত বাবু। বিশেষ রূপে উপলব্ধ যে জ্ঞান, তাকে আমরা, আর সেই জ্যোতিষ যখন বিজ্ঞানের আলোয়, তাহলে বোঝা যাচ্ছে যে বিশেষ জ্যোতিষ জানাই হলো মূলত এই এপিসোডের, এই স্পেশাল এপিসোডের উদ্দেশ্য। গত সপ্তাহে থার্সডে থেকে শুরু হয়েছিল। প্রথমেই আবার আমি একবার সৃষ্টি টিভি কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এরকম একটা শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এরকম একটা অনুষ্ঠানে স্পেশালি ইনভাইট করার জন্য। গত সপ্তাহে আমি ম্যাথামেটিক্যালি একটা জিনিস প্রুভ করেছিলাম যে D1 এবং D9 অর্থাৎ লগ্ন ছক এবং নবাংশ, তার মেলবন্ধনটা কোথায়। লগ্ন ছক করার সঙ্গে সঙ্গে আমাদের নিদেন পক্ষে একটা ছক করতে হয় যার নাম হলো নবাংশ। ম্যাথামেটিক্যালি বুঝিয়েছিলাম। তার সঙ্গে আরেকটা জিনিস বুঝিয়েছিলাম যে লগ্ন বলতে বুঝি আমরা, যে সবাই একটা ব্যাপারে ভাবি তো আমার লগ্ন কি,
আমার রাশি কি। তো রাশি কি সেটা মোটামুটি মূলত সবাই জানেন, সেটা আমাদের বোধে আসাটা খুব সহজ, যে আমাদের 12টা যে ঘর আছে মেষ থেকে মীন অবধি, যে ঘরে চন্দ্র থাকে সেটাকে আমরা রাশি বলি। লগ্নটা কোত্থেকে আসে? আজ একটা অন্য প্রসঙ্গে আলোচনা করি, আর একবার বলেছিলাম যে এই বিজ্ঞান ভার্সেটাইল ফিল্ডস অফ সায়েন্স, বিজ্ঞানের এই জ্যোতিষ একটা ভার্সেটাইল ফিল্ড অফ সায়েন্স, মানে এই জ্যোতিষশাস্ত্রে বিজ্ঞানের সমস্ত কিছু, শুধু কথার কথা বলেছিলাম তা নয়, কিন্তু বলেছিলাম যে স্টোন, জেম স্টোন, আমরা কেন, যারা জানে এই মেডিকেল সায়েন্সের সঙ্গে জ্যোতিষ কতটা সম্পর্কিত, তারা জানে যে আমরা স্টোন সাধারণভাবে এই আঙ্গুলে পড়ার থেকে আমরা এই বাজুতে পড়তে কেন বলি, সেটা বুঝেছিলাম অ্যানাটমিটা। স্টোনের কোয়ালিটি কিভাবে জাজ করতে হয় সেটা বুঝিয়েছিলাম ফিজিক্যাল কিছু প্রপার্টি দিয়ে, যেটা ফিজিক্সের আওতায় পড়ে, স্পেসিফিক গ্র্যাভিটি, হার্ডনেস, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ট্রান্সপারেন্সি, এইসব। এবং কখন কোন সময়তে আমরা বলবো যে আমাদের এই ডিজিটে, মেডিকেলি এই ফিঙ্গারকে ডিজিট বলা হয়, এই ফিঙ্গারেতে পড়া উচিত, সেটা আসছে ফিজিক্সের আন্ডারে। মানে যদি একই ক্যাটাগরি স্টোন দুটো দেওয়া হয়, বেশি পাওয়ার লাগে, তখন আমরা বলি আগে এখানে বাজুতে, বা তারপরে সেকেন্ড পিসটা এইখানে, বিকজ অফ ভ্যারিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। একই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্যাটাগরি একই স্টোন থাকলে তাহলে একটা অপরকে কিছুটা হলেও নালিফাই করে দেয়, যার ফলে টোটাল যে অ্যাকচুয়াল এফেক্টিভ ফোর্সটা, মিলিত ফোর্সটা পাওয়া যায় না। বলেছিলাম কেমিস্ট্রির কথা, একটা স্টোন জাজ করতে গেলে কেমিক্যাল কম্পোজিশন গুলো, তাদের মধ্যে বন্ডিং গুলো, আমি ক্যালসিয়াম কার্বনেট মানে জানি ক্যালসিয়াম কার্বনেট হলো আমাদের পলার উপাদান বা মুক্তর উপাদান। ক্যালসিয়াম কার্বনেটের বন্ডিং সম্বন্ধে, CaCO3 সম্বন্ধে যদি একটু আইডিয়া না থাকে তাহলে সেটাকে ফিল করা যায় না। বলেছিলাম একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করতে গেলে জিওগ্রাফিক্যাল প্লেসটা ডেট অফ বার্থ অ্যান্ড টাইমের সঙ্গে কতটা জরুরি, ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কতটা জরুরি, সেখানে জিওগ্রাফিক্যাল সায়েন্স ইনভলভড। আর শেষ করেছিলাম ম্যাথামেটিক্স দিয়ে, ওই D1 এর সঙ্গে D9, অর্থাৎ D9টা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট কেন, বর্গ বিভাজন। আপনারা প্রত্যেকেই জানেন আমি বারবার বর্গ বিভাজনের কথা বলি, অর্থাৎ ষোড়শ বর্গ বিচার। তার কারণটা আশা করি আমাকে নতুন করে বলার থাকে না, আর কিছু প্রয়োজন নেই, বুঝে গেছেন। কারণ ষোড়শ বর্গ বিচার না করলে ওই ফলাদেশ করতে গিয়ে একটু কিন্তু কিন্তু থেকে যায়, সেই কিন্তু কিন্তু অর্থাৎ সম্ভাব্য ব্যাপারটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে ডেফিনিটিভ নিয়ে আসার জন্য বর্গ বিভাজন করা হয়। আজকে আমি বলবো সেই লগ্নের ব্যাখ্যা থেকে। আমরা সাধারণভাবে একটা চার্ট খুব বিশেষ করে রূপে দেখি, যখন D1 করি, D9 করি, তারপরে যে চার্টটা আমাদের আসছে সেটা হলো ভাব চার্ট, ভাব চলিত চার্ট। অনেক সময় আমাকে ভাব স্ফুট চার্ট বলে। একটা ছক আলাদা হয়, আলাদা আমরা দেখি, সেটাকে আমরা ভাব স্ফুট ছক বলে থাকি। এই ভাব স্ফুট ছকের গুরুত্ব কতটা একজন জাতক জাতিকার জীবনে, সেটা আজকে একটু আলোচনা করব। তার আগে বলি ভাব স্ফুট চার্ট বলতে আমরা কি বুঝি। আপনারা জানেন যে বিভিন্ন গ্রহের সন্নিবেশ আমরা একটা ছকের মধ্যে দেখতে পাই, যার বিভিন্ন নাম থাকে। D1, তার সঙ্গে বলছিলাম লগ্ন। লগ্ন মানে বলেছিলাম যে একটা রাইজিং সাইন। যদি আমরা এই আর্থে একটা হরাইজন্টাল লাইন ড্র করি, তো পার্টিকুলার কোনো একটা জায়গায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলো, সেই মুহূর্তে এই ইস্ট পূর্ব দিকে যে সাইনটা রাইজিং, অর্থাৎ যে সাইনটা উদীয়মান, যে রাশিটা উদীয়মান, সেইটা হলো জাতক জাতিকার লগ্ন। প্রশ্ন করুন,
যে রাশি কোনোদিন উদীয়মান হতে পারে নাকি? রাশি কি ঘুরছে নাকি? 12টা রাশি তো ফিক্সড। একদম ঠিক বলেছেন। যেভাবে সূর্য ঘুরছে না, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বলি সূর্য পূর্ব দিকে উঠলো আর পশ্চিমে অস্ত গেল, এটা কি? অ্যাকচুয়ালি পৃথিবী ঘুরছে, সূর্য ঠিক জায়গায়। পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে এবং সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন সময় লাগে মোটামুটি ভাবে। 364 দিন কত ঘন্টা লাগে সেটা লাগে আমাদের 365 থেকে একটু কম, কয়েক ঘন্টা কম, জানেন আপনারা। ঠিক সেরকম ভাবে সূর্য পৃথিবী আবার নিজের অক্ষের চারপাশে 24 ঘন্টায় একবার আবর্ত করে, ঘোরে। তো আমাদের মনে হয় যে সূর্য ঘুরছে, পৃথিবী কিন্তু নয়। তাহলে পৃথিবীর বুকে বসে যখন আমরা দেখছি বাকি রাশিগুলোকে টোটাল 360 ডিগ্রি বাঁদিক থেকে শুরু করে যদি আমি টোটাল 360 ডিগ্রি কভার করি এবং এটা একটা রাশি চক্র হিসেবে ধরি, পৃথিবী ঘুরছে, তার মানে এক একটা রাশি পৃথিবীর কাছে পার্টিকুলার একটা জায়গায় ঘুরছে মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি পৃথিবীটা ঘুরছে। ঠিক সেই রকম ভাবে কোনো একটা সময় এবং কোনো একটা স্থান পার্টিকুলার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের নিরিখে এবং পার্টিকুলার কোনো একটা টাইমে ইস্টে একদম পূর্ব দিকে সেই জাতক জাতিকার সেই সময়ের সেই স্থান এবং সেই কালের বিশেষে যে রাশিটা উদীয়মান রাইজিং সেটাকে বলা হয় লগ্ন। লগ্ন লেখার সঙ্গে সঙ্গে কত ডিগ্রি লগ্ন আমরা লিখি, সেই ডিগ্রিটা কি কতখানি রাইজ করেছে সেই সাইনটা সেই টাইমটাতে, at that particular moment how much span the particular sign has covered, that angle is called the ascendant is having in this degree. অর্থাৎ যদি আমি ধরে নিই এই সময়তে এইখান থেকে যে সিংহর 15 ডিগ্রি কভার করেছে ঠিক এই মুহূর্তে কোন একটা সময়েতে, বিকেল হোক সকাল হোক রাত হোক, তাহলে যদি আমি এখান থেকে যে ড্রটা করছি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলবো অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ জাতক সিংহ লগ্নের 15 ডিগ্রিতে জন্মগ্রহণ করেছে, জাতকের লগ্ন তাই। এই হলো অ্যাসেন্ডেন্টের ইমপ্লিকেশন, অর্থাৎ লগ্ন বলতে যা বুঝি। এরপরে আসছি ভাব চার্ট, ভাবস্ফুট, যেটা আজকের মূল। ভাবস্ফুট বলতে গিয়ে বলবো কি, এটা একটু আমরা যদি ব্যাখ্যা করি, ভাবস্ফুট হচ্ছে জেনারেলি বলা হয়, আমি যেটা বললাম লগ্ন অর্থাৎ ইস্টে, আমার বাঁ দিকে যদি আমি ইস্ট ধরি এবং সেই ক্ষেত্রে এই আমার হেড বরাবর এটাকে বলা হয় আমার 10th হাউসের মিড পয়েন্ট, সেটাকে আমি যদি কনসিডার করি এবং এই ইস্ট রিজিয়নে অর্থাৎ যেখানে আমার লগ্ন আছে সেটাকে আমি যদি পুরোপুরি একবার ওই ক্লকওয়াইজ রোটেট করি 90 ডিগ্রি, এদিক থেকে এতটা, তাহলে কি হচ্ছে আমার 10th হাউসের যে মিড পয়েন্টটা সেটাও 90 ডিগ্রি রোটেট করে যাচ্ছে। তাহলে এটা যদি আমি 1 বলি রাশিচক্র সাধারণভাবে, এটাকে 1 বললে এটা হচ্ছে 10th, অর্থাৎ এই মিড পয়েন্টটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই, এটাকে বলা হয় মিড হিভেন। মিড হিভেন অর্থাৎ মিড হিভেন মানে 10th হাউসের মিড পয়েন্ট উইথ রেসপেক্ট টু পার্টিকুলার অ্যাসেন্ডেন্ট। এই মিড হিভেনটাকে আমরা খুব কনসিডার করি। এবার আমি সহজভাবে বলছি ভাবস্ফুট। ভাবস্ফুট বলতে গিয়ে আমি বিভিন্ন প্রোগ্রামে একটা কথা বলেছিলাম, ব্যাখ্যা করার সুযোগ ছিল না, কারণ রোববারে আপনারা জানেন আমি লাইভ প্রোগ্রাম করি, ফোন নিতে ব্যস্ত থাকি। ভাবস্ফুট চার্টেতে কোনো লগ্ন থাকে না, দেখবেন যেটা আমরা করি যে কোনো লগ্ন থাকে না। কারণটা কি? আসলে লগ্ন যত ডিগ্রি থাকুক না কেন, যে রাশিতেই লগ্নটা থাকুক না কেন, আমরা সেই লগ্নটাকে জিরোতে প্লট করে দিই। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ একটা সাবজেক্ট আছে দ্যাট ইজ কল্ড কম্পিউটার গ্রাফিক্স। অনেক ইউনিভার্সিটিতে এটা 3rd ইয়ারে পড়ানো হয়। তো সেইখানে আমরা এই কম্পিউটার গ্রাফিক্স সাবজেক্টে রোটেশনাল ট্রান্সফরমেশন ওই একটা চ্যাপ্টার আছে। ঠিক এক্স্যাক্টলি এই রোটেশনাল ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা এই লগ্নটা যত ডিগ্রি থাকুক না কেন আমরা জিরোতে প্লট করে দিই। তাহলে কি হলো,
এই যে হরাইজনটা আমরা বলছিলাম যত ডিগ্রিতে আছে, আমি এইখানে এটা যদি শিফট করে দিই কোনোভাবে, তাহলে 0 ডিগ্রি হয়ে গেল। এই 0 ডিগ্রিতে শিফট করলে আমরা কি অ্যাকচুয়ালি পাচ্ছি, কেন করছি, এবং ভাব স্ফুটে কেন 0 ডিগ্রিতে শিফট করে দেওয়া হয়। এই 0 ডিগ্রিতে যখন আমি লগ্নটাকে শিফট করে দিলাম, তাহলে যেটা পাওয়া যায়, বাকি গ্রহগুলো কোন ভাবে অ্যাকচুয়ালি পড়ছে সেই ভাবটা আমরা জানতে পারি। ভাব চার্টে কিন্তু সবসময় ভাবের ফলটা পাওয়া যায়, অর্থাৎ পার্টিকুলার কোন গ্রহ যে ভাবেতে পড়বে ভাব চার্টে সেই ভাবের ফলাফল দেবে। অর্থাৎ কোন একটা গ্রহ দেখা গেল সপ্তমে পড়ছে D1 এ, ভাব চার্টে সে সপ্তমের ফল দিচ্ছে না, তার আগের ভাবের ফল দিচ্ছে, ষষ্ঠের ফল। তাহলে আমাকে কিন্তু প্রেডিকশন করার সময় ধরে নিতে হবে, এবং সেটাই আমরা করি, যে ভাব চার্টেতে ষষ্ঠ ভাবের ফল দিচ্ছে সেই গ্রহটা, সপ্তমে ধরে আমি যদি ফলাদেশ করি, ফলাদেশ ভুল হয়ে যাবে। এইরকম একটা চার্ট আজকে আমি আপনাদের চোখের সামনে তুলে ধরছি, কিভাবে প্রেডিকশন ভুল হয়ে যায় শুধু D1 থেকে করলে। জাতকের জন্ম 13th জুলাই 1975, 13th জুলাই 1975 জাতকের জন্ম, 3:05 AM, কলকাতা। এই চার্টে গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ লগ্ন, এই বৃষ লগ্ন এবং 29 ডিগ্রি লগ্নে কেতু অবস্থান করছে, 4 ডিগ্রি 51 মিনিট। লগ্নের দ্বিতীয় আছে স্যাটার্ন, শনি, 28 ডিগ্রি 42 মিনিট। সান আছে 26 ডিগ্রি 23 মিনিট। আর মার্কিউরি অর্থাৎ বুধ আছে 7 ডিগ্রি 16 মিনিট। লগ্নের চতুর্থে অর্থাৎ লিওতে, সিংহেতে অবস্থান করছে মুন, 17 ডিগ্রি 16 মিনিট। ভেনাস 8 ডিগ্রি 54 মিনিট। আর লগ্নের সপ্তমে রাহু 4 ডিগ্রি 51 মিনিট। আর একদম লগ্নের একাদশে হচ্ছে জুপিটার, 29 ডিগ্রি 27 মিনিট। আর দ্বাদশে হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল, 14 ডিগ্রি 44 মিনিট। অ্যাট এ গ্ল্যান্স দেখে বলুন তো, মানে যে কেউ বলে দেবে যে এই জাতকের প্রধান সমস্যা কোথায়। প্রধান সমস্যা হলো বিবাহিত জীবনে। কারণ কি? এই লগ্নকে আমরা 1 নম্বর ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সঙ্গে সঙ্গে বলা যাবে লগ্নের সমসপ্তম, যেটা আমরা জায়স্থান দেখি, সেইখানে রাহু বসে আছে। তাহলে জাতকের বিবাহিত জীবনে অসুবিধা হবে, কলহ থাকবে বিবাহ জীবনে। যারা আবার একটু ভাবনা চিন্তা করবেন যে হ্যাঁ বিবাহিত জীবনে কেন খারাপ হবে, কারণ হচ্ছে যারা এই যোগকারক গ্রহগুলো একটু জানেন, পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে যে আমরা জানি বৃষ লগ্নের রাহু যোগকারক গ্রহ, সেই রাহু তো সপ্তমে আছে, তাহলে যোগকারক গ্রহ ভালো, শুভ, তাহলে সপ্তমে থাকলে শুভ, তো কেন খারাপ হবে? তারপর আরেকটা অ্যানালিস করলে অ্যাকচুয়াল যে জায়গাটা জানা যাবে, সেই রাহু কিন্তু নিচস্থ। যোগকারক গ্রহ যদি নিচস্থ থাকে, আমরা জানি যে এই বৃশ্চিক এবং ধনুর এই 10 ডিগ্রির মধ্যে, সবটা না, অনেকে পুরো ঘরটা বিচার করেন, সেটা ভুল। 10 ডিগ্রির মধ্যে, এদিকে 10 ডিগ্রির মধ্যে যদি রাহু থাকে, তাহলে সেই রাহু নিচস্থ, ডেবিলিয়েটেড। যোগকারক গ্রহ ডেবিলিয়েটেড, কোনো পাওয়ার নেই। তাহলে ডেফিনেটলি এই জাতকের বিবাহিত জীবনে সমস্যা থাকবে। ব্যক্তিগতভাবে এই ক্লায়েন্টটাকে আমি মিট করেছিলাম 1 মাস আগে, আমার কাছে এসেছিল। আমি বলেছিলাম যে আপনার জীবনে কিন্তু বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই, আপনার খুব ভালো বিবাহিত জীবন।
উনি বললেন আমি 10 জনের বেশি অ্যাস্ট্রোলজার মিট করেছি, আপনি ফার্স্ট অ্যাস্ট্রোলজার যিনি বললেন আমার জীবনে আমার বিবাহিত জীবন খুব সুখের। অবাক হচ্ছে, দিস ইজ দ্য ফ্যাক্ট, আই এম ভেরি মাচ হ্যাপি মাই ওয়াইফ। কি করে হলো দেখুন, এবার ভাব চার্ট কি বলছে। ভাব চার্টে চলে আসছে ঠিকঠাক ভাবে এই মার্কিউরি অর্থাৎ বুধ এখানে, এখানে সান অ্যান্ড স্যাটার্ন, এখানে ভেনাস, এখানে হচ্ছে মুন, এখানে রাহু অর্থাৎ তুলাতে রাহু যেটা ছিল বৃশ্চিকে, মার্স এখানে, আর জুপিটার কেতু এখানে। তাহলে এর সঙ্গে এটার আপনি আবার রিজেম্বলেন্স খুঁজুন। তাহলে লগ্ন এখানে ছিল, লগ্নে সপ্তমে ছিল রাহু, তাই সাধারণভাবে বলা যাচ্ছিল যে বিবাহিত জীবন সুখের নয়। কিন্তু ভাব চাটে দেখুন এই রাহু কিন্তু লগ্ন সাপেক্ষে ষষ্ঠে ফল দিচ্ছে। এই রাহু লগ্ন সাপেক্ষে ষষ্ঠে ফল দিচ্ছে এবং সপ্তম জায়গা থেকে সপ্তমে ফল না দিয়ে রাহু ফল দিচ্ছে ষষ্ঠের। তাহলে কিন্তু সেই সপ্তমে যে রাহুর জন্য যে সমস্যাটা হওয়ার কথা থাকলো না, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই দেখুন লগ্নে কিন্তু চলে আসছে, লগ্নেতে ফল দিচ্ছে আবার বুধ। এই বুধও কিন্তু শিফট করে গেছে ভাব চাটে, লগ্ন 0 হয়ে যাওয়ার জন্য কিছু কিছু গ্রহ শিফট হয়ে গেছে, বুঝতে পারছেন। তো লগ্নের সঙ্গে লগ্নতে চলে এসছে, লগ্নের ঘরেতে বুধ যেটা ছিল না, লগ্নের ঘরেতে কেতু ছিল এবং কেতু শিফট করে গেছে তার আগের ঘরে, লগ্নে চলে এসছে কিন্তু বুধ। এই বুধ হলো বৃষ লগ্নের যোগ কারক গ্রহ, বুঝতে পেরেছেন। দেখুন সপ্তমে তাহলে দৃষ্টি দিচ্ছে বুধ, তাহলে যোগ কারক গ্রহ লগ্নে ফল দিয়ে সে আবার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বিবাহিত জীবন উৎকৃষ্ট, খুবই ভালো। সাধারণ দৃষ্টিতে কি বোঝা গেল যে D1 এ বিবাহিত জীবন সুখের নয়। আজকে বোধহয় সময় নেই, আজকে ফিরে যাব, আবার পরের দিন বেঁচে থাকবেন। তো আজকে আমরা সুব্রতবাবু কিছু আমাদের যদি ঘোষণা থাকে কিছু পরের জন্য, পরের সপ্তাহের জন্য, আর রাখার আগে কোথাও একটা এই যে স্পেল বাউন্ড হয়ে শোনা, সেটা আপনাদের মতো আমিও সেই জগতেই কোথাও একটা হারিয়ে যাওয়ার মতো। এবং স্যারকে দেখছিলাম স্যারের মতো করেই, এবং স্যার যে কিভাবে লজিক্যালি তার প্রফেশনালি যে স্টুডেন্টদের কিভাবে বোঝান, সেটা এই অ্যাস্ট্রোলজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি সেটা ক্যালকুলেট করে তফাৎটা বোঝালেন। ন্যাটাল চার্ট যেটা শো করছে তার সাথে ভাবস্ফুটে কিভাবে ডিফারটা করে যাচ্ছে এবং কোথায় তার ওয়েটা আলাদা, তার বিচারের ভাবটা আলাদা, সেটা তিনি একদম লজিক্যালি বুঝিয়ে দিলেন। আমরা সমৃদ্ধ হলাম, এটা এটা না বললেও বোধহয় অনেক কিছু, তার বেশি কিছু। সেই লক্ষ্যে আমরা ডেফিনেটলি আবারও মিট করব এবং এই সময়ের এই অনুষ্ঠান, রবিবারের এই অনুষ্ঠান তো থাকবেই। যারা কনসাল্ট করতে চান তাদের জন্য তো হেল্পলাইন নাম্বার রইলই। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।